সো ফিফথ সেমিস্টারের আজকের টপিক আমাদের সনেট 116 বাই উইলিয়াম শেক্সপিয়ার। তোমাদের সিলেবাসে দেখবে পোয়েট্রি পেপারে ইউনিট 2তে রয়েছে উইলিয়াম শেক্সপিয়ার। চলো দেখো, বিফোর গোয়িং ইনটু দ্য ডিটেল অফ দ্য পোয়েম আই উড লাইক টু স্টার্ট উইথ শেক্সপিয়ার। শেক্সপিয়ার কে ছিলেন, ওনার সম্পর্কে তথ্য তোমাদের আগে কিছু জেনে নিতে হবে। ওকে, মনে রাখবে শেক্সপিয়ার, যার পুরো নাম উইলিয়াম শেক্সপিয়ার, বাবা জন শেক্সপিয়ার, মা মেরি শেক্সপিয়ার। জন্মগ্রহণ করছেন 23 এপ্রিল 1564 আর ব্যাপটাইজড হচ্ছেন 26 এপ্রিল। ব্যাপটাইজড মানে কি, জন্মগ্রহণের পরে ক্রিশ্চিয়ানিটিতে মানে 3 দিনের মধ্যে, মানে 3 দিনের দিন 3 দিন পরে তাকে ক্রিশ্চিয়ানিটিতে নিয়ে যাওয়া হয় এবং তাকে ব্যাপটাইজড করা হয়। ওকে, তো উনি জন্মগ্রহণ করছেন 23 এপ্রিল, 23 এপ্রিল। উনি জন্মগ্রহণ করেন ইংল্যান্ডে। কোথায়? ইংল্যান্ডে, স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভান। অ্যাভান হচ্ছে নদীর নাম। ওই অ্যাভান নদীর কাছে স্ট্র্যাটফোর্ড বলে একটা গ্রাম আছে, যেখানে উনি জন্মগ্রহণ করেন। সন্তানের নাম, চিলড্রেনদের নাম হচ্ছে, শেক্সপিয়ারের যে চিলড্রেন যারা রয়েছে, নাম হচ্ছে সুসানা, হ্যামনেট, জুডেথ। সুসানা, হ্যামনেট আর জুডেথ। মনে রাখবে শেক্সপিয়ার মনে রাখবে এই কথাটা, যে তিনি একজন প্লেরাইট ছিলেন, অ্যাক্টর ছিলেন এবং পোয়েট ছিলেন। আমরা বলতে পারি, তাই তো, আমরা বলতে পারি সেটা। আচ্ছা, ব্যাপটাইজড মানেটা একবার ক্লিয়ার করে বলে দিই। ব্যাপটাইজড মানে কি বলতো, যখন কেউ জন্মগ্রহণ করে ক্রিশ্চিয়ানিটিতে 3 দিন পরে তাকে চার্চে নিয়ে যাওয়া হয় এবং তাকে কি করা হয়, তাকে একটু জল দিয়ে তাকে একটু আহ, জল তার মাথায় একটু টাচ করানো হয়। ওকে, মানে একটা আশীর্বাদ হিসাবে, বুঝতে পারলে তো, মানে স্প্রিংক্লিং অর ইমার্সিং ইন ওয়াটার। ওকে, মানে এটা হচ্ছে যেন ক্রিশ্চিয়ান ফেইথ এসে প্রবেশ করলো সেটা হিসাবে। মনে রাখবে শেক্সপিয়ার জন্মগ্রহণ করছে 1564-এ, মারা যাচ্ছে 1616 সালে। ক্লিয়ার? মনে রাখবে ইন এলিজাবেথান পিরিয়ড। আচ্ছা, এলিজাবেথান পিরিয়ড মনে রাখবে একটা কথা, ইম্পর্টেন্ট জিনিস, যে এলিজাবেথান পিরিয়ড যেটাকে আমি বলছি অ্যাকচুয়ালি, আচ্ছা তোমরা কেউ বলতে পারবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যে এজেস গুলো রয়েছে বলতে পারবে? হ্যাঁ স্যার। বলো। স্যার, ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, রেনেসা, তারপরে হচ্ছে আচ্ছা, বেশ, ভেরি গুড। ভিক্টোরিয়া। প্রথম হচ্ছে, 1 নম্বর হচ্ছে ওল্ড ইংলিশ। 1 নম্বর কি? ওল্ড ইংলিশ, বা যাকে বলা হয় অ্যাংলো স্যাক্সন। ওকে, যেটা সময়কাল কত, 450 থেকে 1066। ওকে, 2 নম্বর আমরা আসবো মিডিল ইংলিশ। এগুলো আমি তোমাদের ওই যখন আরেকটু এগিয়ে যাব সামনের দিকে, তখন আমি ডিটেল আরো বলবো। মিডিল ইংলিশ মানে তোমাদের ওল্ড ইংলিশ, মিডিল ইংলিশ রয়েছে, তো তখন আমি ডিটেল বলবো। মিডিল ইংলিশ পিরিয়ডটা কত সাল পর্যন্ত? মনে রাখবে 1066 থেকে মোটামুটি 1550 পর্যন্ত। 3 নম্বর সময় আসছে রেনেসা। ওকে, এগুলো হচ্ছে ইংরেজি সাহিত্যের বিভিন্ন যুগ। এটা কিন্তু ইংল্যান্ড দেশের যে সাহিত্য সেটার কথা বলছি। রেনেসা হচ্ছে 1558 থেকে 1558 থেকে 1603, 25, 49, 60, 1660। এবার দেখো বাবা, রেনেসা যুগের আবার বিভিন্ন ভাগ আছে। তো রেনেসা যুগের 1 নম্বর ভাগটা কি? এলিজাবেথান পিরিয়ড, কারণ কুইন এলিজাবেথ তখন পাওয়ারে ছিলেন। এলিজাবেথান পিরিয়ড, যেটার সময়কাল হচ্ছে 1558 থেকে 1603। আচ্ছা, শেক্সপিয়ার 1554 সালে জন্মাচ্ছেন, 1616 সালে মারা যাচ্ছেন। শেক্সপিয়ার কিন্তু এই টাইমে লিখছেন, মেনলি এলিজাবেথান পিরিয়ডে লিখছেন। মনে থাকবে বাবা। 2 নম্বরটা কি? 1603-এর পরে আসছে জেমসন, মানে জ্যাকোবিয়ান পিরিয়ড, যেটার সময়কাল হচ্ছে 1603 থেকে 1625। তারপরে আমরা আসছি ক্যারোলিন পিরিয়ড, মানে চার্লস ওয়ান পাওয়ারে আসছে। হ্যাঁ,
ক্যারোলিন পিরিয়ড, যেটা সময়কাল হচ্ছে 1625 থেকে আর 4 নাম্বার হচ্ছে কমনওয়েলথ। আচ্ছা, কমনওয়েলথ বানানটা একবার লিখে দিচ্ছি, দাঁড়াও। কমনওয়েলথ পিরিয়ড, এটার সময়কাল কত? 1649 থেকে 1660। ক্লিয়ার? আচ্ছা, তাহলে রেনেসাঁ পিরিয়ডে কটা ভাগ রয়েছে তোমরা একটু বলো কাইন্ডলি। চারটে ভাগ, এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলিন, কমনওয়েলথ। এগুলো জানতেই হবে, কিন্তু এগুলো তোমাদের সিলেবাসেও রয়েছে। ওকে, আচ্ছা 4 নাম্বার হচ্ছে 1660। এবার হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড। নিও ক্লাসিক্যাল পিরিয়ড, এটার সময়কাল কত? এটার সময়কাল হচ্ছে 1660 থেকে 1785। ক্লিয়ার? আচ্ছা, এই সময়কালকে আবার 3টে ভাগে ভাগ করা যায়। কটা? 3টে। 1 নম্বর হচ্ছে রেস্টোরেশন, রেস্টোরেশন পিরিয়ড। ওকে, এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সম্পর্কে মানে ফ্রম দ্য বিগিনিং অফ মাই গ্র্যাজুয়েশন আই হ্যাভ বিন ডিপলি ইন্টারেস্টেড বাই দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এবং বলতে পারো এটার প্রতি আমার যথেষ্ট ফার্স্ট সেম, মানে আমি যখন নিজে ফার্স্ট সেম থেকে পড়তাম তখন থেকেই পড়াশোনা এটার প্রতি আমার ছিল। তারপরে মাস্টার্সে ছিল, তারপরে যখন ইউজিসি নেট পরীক্ষা দিয়েছিলাম এবং ইউজিসি নেট কোয়ালিফাইডও করেছি, এবং তখনও হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নিয়ে যথেষ্ট পড়াশোনা ছিল। তারপরে নিজে ইউজিসি নেট পড়িয়েছি, দেন তখনও এটা ছিল। দেন আমি তোমাদের বলবো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নিয়ে আমার আলাদা একটা ব্যাচই ছিল। মনে রাখবে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এতটাই ইম্পর্টেন্ট, তুমি যে কোনো টিচিং লাইনের পরীক্ষা যাবে তো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পরীক্ষা থাকবে টিচিং লাইনের এক্সামে। এসএলএসটি পরীক্ষা যখন তুমি দেবে ইন ফিউচার দেখতে পাবে। ওকে, কলেজের পরীক্ষা দিলে দেখতে পাবে। মানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার না জানলে তোমার মানে বেসিক ভিতটাই কিন্তু তৈরি হবে না। কিন্তু দুর্ভাগ্যবশত এখন সিলেবাসের ডিরেক্টর সেভাবে ইনক্লুডেড থাকে না। আমাদের সময়ও ছিল না, সত্যি কথা বলতে গেলে। আমাদের আগের যারা সিলেবাস ছিল তখন থাকতো, আমি এক্সট্রা এগুলোকে সব পড়ে রাখতাম। ওকে, যখন আমি নিজে কলেজ স্ট্রিটে যেতাম বই কিনতে, মানে অ্যান্ড্রু স্যান্ডার্স, তারপরে উইলিয়াম জেলং, রবীন্দ্রনাথ চক্রবর্তী, পপলস্কি, আলেকজান্ডার। ওকে, এই 5টা বইয়ের নাম মোটামুটি মনে পড়ছে, যেগুলো শুধু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের উপরে আমি কমপ্লিট করে রেখেছি অলরেডি। ওকে, এছাড়াও আরও বই রয়েছে, অ্যালবার্টের বইটা কমপ্লিট রয়েছে। ওকে, তো রেস্টোরেশন পিরিয়ড যেটা আমি বলছি বাবা, 1660 থেকে 1785। রিমেম্বার, দিস ওয়াজ দ্য পিরিয়ড ডিউরিং দ্যাট টাইম সব থেকে বেশি পলিটিক্যাল আফিবল এই সময় হয়েছিল। রেস্টোরেশন সময় যেটাকে বলে 1660 থেকে সরি এখানে ভুল লিখলাম, 1785 তো হবে না, রেস্টোরেশন হচ্ছে 1700 সাল পর্যন্ত। সরি, 1700। রেস্টোরেশনের পরে আসছে আমার অগাস্টান এজ। এটা অগাস্টান কেন জানো? কারণ সেই টাইমে মানে রোমান অগাস্টান পিরিয়ডকে খুব কপি করতো, ওই কারণে 1700 থেকে 1745। আর আসছে আমাদের এজ অফ সেন্সিবিলিটি, এজ অফ সেন্সিবিলিটি, যেটা সময়কাল কত? 1745 থেকে 1798। তোমরা বলতে পারবে 1798 সালে একটা খুব পপুলার টেক্সট লেখা হয়েছিল, তোমরা 4th সেমে পড়েছো, বলো তো? Sir, an essay of dramatic poesy. আর একটা বলো, যেটা সব থেকে একটা পরিবর্তন এনেছিল সাহিত্যে। প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস, Preface. যেটা হচ্ছে বলা হয় রোমান্টিক পিরিয়ড। হ্যাঁ, রোমান্টিক পিরিয়ড, প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস, মনে আছে? আচ্ছা, প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস কেন লেখা হয়েছিল জানো তো? আচ্ছা, রোমান্টিক পিরিয়ডের সময়কাল হচ্ছে, প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস কেন লেখা হয়েছিল শুনে নাও। হ্যাঁ, যে উনি প্রথমে লিরিক্যাল ব্যালাডস বলে কিছু কবিতা লিখছে, মোট 23টা কবিতা লেখে। কটা? 23টা। যেখানে উইলিয়াম শেক্সপিয়ারের 19টা থাকে, বন্ধু কোলরিজের 4টে থাকে। তো যখন ইংল্যান্ডের লোক এতদিন ক্লাসিক্যাল বা নিউ ক্লাসিক্যাল আইডিয়া পড়ে অভ্যস্ত, বাট এরা নতুন একটা আইডিয়া আনছে, যে আইডিয়াটা মানুষজন গ্রহণ করতে পারছে না। তাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মনে করলেন আমি ওই কবিতাগুলোর মধ্যে দিয়ে কি লিখতে চেয়েছি সেটা আমি একটু ডিটেলে বলে দিই।
সেই জন্য উনি একটা বই লেখেন, বইটা মানে একটা এসে লেখেন, এসেটার নাম হচ্ছে প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস। আচ্ছা, রোমান্টিকের পরে আসবো আমরা ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ড, and the timeline is from 1837 to 1901. This is the timeline period. Then comes modern period. Then comes modern period. That is from 1901 to 1945. Remember, if I will ever get the chance to teach you modern period, আমি তোমাদের এতটুকু প্রমিস করতে পারি, লাইফের চিন্তা ভাবনা, জীবনের চিন্তা ভাবনা পাল্টে দেবে এই মডার্ন পিরিয়ড। যদি কোনোদিন সুযোগ পাই তোমাদের পড়ানোর, আমি তোমাদের ডিটেলে মডার্ন পিরিয়ডটা পড়াবো এবং সাহিত্যকে কিভাবে অনুভব করতে হয়, কিভাবে জানতে হয়। আই থিঙ্ক দ্যাট সাহিত্য শিখতে পারবে এই মডার্ন পিরিয়ডে গিয়ে। এবং তারপরে লাস্ট যে পিরিয়ডটা রয়েছে পোস্ট মডার্ন পিরিয়ড, যেটা মনে করি 1945 থেকে আমাদের প্রেজেন্ট সিচুয়েশন পর্যন্ত। বলো সবার ক্লিয়ার হয়েছে তো? তাহলে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এজগুলো খাতায় লিখে নিয়েছো সবাই? Yes, sir. বুঝতে পেরেছো তো সবাই কি বলতে চাইলাম এতক্ষণ পর্যন্ত? এটা জানতেই হবে, এটাকে না দেখাচ্ছি দেখাচ্ছি। দেখো, ক্লিয়ার? বলো তো শেক্সপিয়ার কোন টাইমের পোয়েট? তাহলে এলিজাবেথন পোয়েট, তাই তো? দেখো, ইন এলিজাবেথন পিরিয়ড মনে রাখবে থিয়েটার ওয়াজ ডেভেলপড। এই টাইমে কিন্তু থিয়েটার খুব মারাত্মকভাবে ডেভেলপড হয়েছিল। মনে রাখবে ইংল্যান্ডের প্রথম থিয়েটারের নাম হচ্ছে দ্য থিয়েটার। মনে রাখবে প্রথম থিয়েটারের নাম কি? দ্য থিয়েটার। হি রোট, মনে রাখবে শেক্সপিয়ার জীবনে কতগুলো নাটক লিখেছিল? 37 প্লেস। শেক্সপিয়ার রোট 37 প্লেস। মনে থাকবে জীবনে কতগুলো নাটক লিখেছিলেন উনি? 37. 37 ইয়ার্স, 37 প্লেস। আর 154টা সনেট লিখে কটা? 154. 154 sonnets. So he wrote 154 sonnets. So বুঝতে পারছো মানে একজন মানে কবির কতটা ইমাজিনেটিভ পাওয়ার থাকতে পারে? যার নাম কিন্তু শেক্সপিয়ার, মানে সর্বকালের সেরা লেখক। দেখো তাহলে কি হি রোট মেনলি 154 সনেটস, 154 সনেটস। ওকে, 154 সনেটস। তিনি বেশিরভাগ কবিতায় মোটামুটি ধর 151টা বা 150টা মতো কবিতা আয়াম্বিক পেন্টামিটারে লেখা, যতদূর আমার মনে পড়ছে। ওকে, সো দেখো, আচ্ছা মনে রাখবে সেই টাইমে থিয়েটারে প্লেগ হয়েছিল একবার ওই সময়, ঠিক আছে? ওই ইয়ারটাকে আবার বলা হয় প্লেগ ইয়ার্স, যাই হোক। আচ্ছা মনে রাখবে শেক্সপিয়ারের যে 154টা সনেট, এগুলো কিন্তু এসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তোমাদের অ্যান্ড্রু স্যান্ডার্সে রয়েছে এসিকিউ। শেক্সপিয়ারের 154টা সনেট কে পাবলিশ করেছিল বলতো? থমাস থর্প। মনে থাকবে থমাস থর্প পাবলিশড শেক্সপিয়ার সনেটস। ইভেন বলা হয় সে শেক্সপিয়ারের পারমিশনটুকু নেয়নি, কিন্তু বলা হয় এটা। যাই হোক, থমাস থর্প শেক্সপিয়ারের সনেটসগুলো পাবলিশ করেছিলেন। কত সালে পাবলিশ করেছিলেন? সালটা হচ্ছে 1909। কত সালে? 1909, সরি, ওফ, 1609, 1609। ওকে, তিনি 154টা সনেট মনে রাখবে কাকে ডেডিকেট করেছিল জানো তো? 154টা সনেটের মধ্যে মনে রাখবে বলা হয় প্রথম 1 থেকে 126টা ওনার বন্ধু WH, বলা হয় উইলিয়াম হার্বার্ট। মনে থাকবে। তারপরে বলা হয় 127 থেকে 152 পর্যন্ত উনি লিখেছিলেন একজন ডার্ক লেডিকে, ডার্ক লেডিকে। আর 153 আর 54 এই দুটো লিখেছেন কিউপিড। কিউপিডকে রোমান গড অফ লাভ। ক্লিয়ার হলো কিনা একটু জানাবে কাইন্ডলি সবাই। অনেকে কি বলে যে 1 থেকে 126 হচ্ছে WH, তারপরে 127 থেকে 154 হচ্ছে ডার্ক লেডি, কিন্তু তা না। 1 থেকে 126 WH কে, 127 থেকে 152 হচ্ছে ডার্ক লেডিকে, আর বাদ বাকি দুটো হচ্ছে কিউপিডকে। মনে থাকবে। তোমাদের সিলেবাসে দুটো সনেট রয়েছে, বলো তো কি কি রয়েছে? একটা হচ্ছে 116, আর একটা কত বলো? 116। 130. ভেরি গুড, ভেরি গুড। 116 and 130।
তাহলে 116 নম্বর সনেট আর 130 নম্বর সনেট কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে। ওকে, ক্লিয়ার? মনে রাখবে গ্লোব থিয়েটার বলে একটা থিয়েটার ছিল সেই টাইমে, যেখানে শেক্সপিয়ার কিন্তু এই থিয়েটারের শেয়ারও নিয়েছিল। যাই হোক, আর এগুলো তোমাদের সেভাবে কাজে লাগবে না। তার ড্রামাগুলো মেনলি যেগুলো ছিল মানে ট্র্যাজেডি, কমেডি আর হিস্টোরিক্যাল প্লে, এই তিন তিন ধরনের নাটক তিনি লিখতেন। একটা কথা বলে দিই, এই টাইমে একটা পাব ছিল, পাব, যে পাবটার নাম হচ্ছে দ্য মারমেইড ট্যাভার্ন। মনে থাকবে, দ্য মারমেইড ট্যাভার্ন, যেখানে বেন জনসন, শেক্সপিয়ার, জন ডান ওখানে এক জায়গায় হতো। তারা কি করতো? দে মিট টু ড্রিঙ্ক, ডিবেট অ্যান্ড ডিসকাস পোয়েট্রি, থিয়েটার অ্যান্ড ফিলোসফি। বুঝতে পারছো? মনে রাখবে শেক্সপিয়ারের সনেট 1609 সালে কে পাবলিশ করেন বলো, একটু আগে বলেছি। হু পাবলিশড? থমাস থর। মনে থাকে জানো? মনে রাখবে শেক্সপিয়ারের সমস্ত লেখা, সমস্ত নাটকগুলো ফার্স্ট ফোলিওর মধ্যে প্রকাশ করা হয়। কবে? ফার্স্ট ফোলিওর মধ্যে 1623 সালে। আবার সেকেন্ড ফোলিও বার হয়, সেকেন্ড ফোলিও বার হয় 1632 সালে। ওকে, সেকেন্ড ফোলিও বার হয় 1632 সালে। তো এই তথ্যগুলো কিন্তু, এই তথ্যগুলো কিন্তু তোমরা একটু মনে রাখবে, এই তথ্যগুলো একটু মনে রাখবে। ওকে, এবং মনে রাখবে বেন জনসন শেক্সপিয়ার সম্পর্কে কি বলেছিল জানো? নট অফ অ্যান এজ বাট ফর অল টাইম। শেক্সপিয়ার শুধু একটা নির্দিষ্ট সময়ের জন্য নয়, শেক্সপিয়ার হচ্ছে সারা জীবনের জন্য। নট অফ অ্যান এজ বাট অফ অল টাইম। মনে থাকবে, এটা কে বলছেন বলো? বেন জনসন, বেন জনসন, তাই তো? চলো, আচ্ছা, শেক্সপিয়ার সম্পর্কে ক্লিয়ার তো পুরো তথ্যটা? এবার আমরা প্রথমত যাব, এটা একটা সনেট। আচ্ছা, সনেট কাকে বলে একটু বলতে পারবে? হোয়াট ডু ইউ মিন বাই সনেট? 14 লাইনের হয়ে থাকে সাধারণত। ভেরি গুড, ভেরি গুড। দেখো, প্রথমে আমাদের সনেট সম্পর্কে জানতে হবে। সনেটটা কি? মনে রাখবে সনেট প্রথম, প্রথম সনেট, দ্য সনেট বিগ্যান ইন ইটলি, ইন ইটলি। কবে? ইন দ্য 13th সেঞ্চুরি। রিমেম্বার, সনেট প্রথম কবে শুরু হয়েছিল? ইটলিতে। কত দিকে? 13th সেঞ্চুরির দিকে। ওকে, 13th সেঞ্চুরি মানে জানো তো 1200 থেকে 1299। ওকে, মনে রাখবে প্রথম যদি কেউ সনেট আবিষ্কার করে থাকে, মানে ইনভেন্ট করে থাকে, মানে সনেট ওয়াজ ইনভেন্টেড বাই একজন রাইটার যার নাম হচ্ছে লেন্টেনি। ইনি প্রথম সনেটকে আবিষ্কার করেন, মনে থাকবে। আর মনে রাখবে সনেটকে প্রথম পারফেক্ট পজিশনে নিয়ে আসে কে জানো? পারফেক্টেড বাই, বলো কে বলতে পারবে? No, 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 no. An Italian poet, Petrarch. Petrarch. ইটালিতে প্রথম উনি এই সনেটকে পারফেক্ট লেভেলে নিয়ে আসেন, মনে থাকবে তো? কিন্তু সনেট মানে পেত্রাক কেমন লিখতে জানো তো? দেখে না ভালো করে। বলো তো, আমি কি কটা দাগ দিলাম বলো তো? উপরে কটা দাগ দিয়েছি? উপরে একটা, নিচে 6টা। মনে রাখবে 8 লাইনের কবিতাকে বলে অক্টেভ। কি বলে? অক্টেভ। আর 6 লাইনের কবিতাকে বলা হয় সেস্টেট। মনে থাকবে পেত্রাকের কবিতাতে একটা অক্টেভ থাকতো, একটা সেস্টেট থাকতো। ক্লিয়ার? ক্লিয়ার? পরবর্তীকালে মনে রাখবে ইউরোপে, মানে ইটালিতে, মানে সরি ইংল্যান্ডে, ইংল্যান্ডে প্রথম সনেটকে ইন্ট্রোডিউস করেন, মানে সনেট গুলো খাতায় লিখছো তো তোমরা? এখন আমি যা আমার মাথায় আসবে সনেট নিয়ে আমি পরপর লেখাতে লেখাতে যাব তোমাদের, তারপরে আমি টেক্সটটাকে শুরু করব। কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা পয়েন্ট। সনেট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, সরি, সনেট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইংল্যান্ড বাই, মনে রাখবে, স্যার থমাস ওয়েট, স্যার থমাস ওয়েট।
স্যার থমাস ওয়েট অ্যান্ড হেনরি হাওয়ার্ড, এই দুজন রাইটার প্রথম ইংল্যান্ডে সনেটকে নিয়ে আসেন। ওকে, হেনরি হাওয়ার্ড। ক্লিয়ার? মনে রাখবে, মনে রাখবে, ইংল্যান্ডে সনেটকে যদি কেউ পপুলার করেন, ইংল্যান্ডে যদি কেউ, মানে সনেট ওয়াজ পপুলারাইজড ইন ইংল্যান্ড, যদি বলি সনেট ওয়াজ পপুলারাইজড ইন ইংল্যান্ড বাই, মনে রাখবে তিনজন রাইটার নাম মনে রাখবে, ফিলিপ সিডনি, এডমান্ড স্পেন্সার আর শেক্সপিয়ার। এই তিনজন রাইটার প্রথম সনেটকে ইংল্যান্ডে পপুলারাইজ করে। আমরা যখন পড়ি না হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এতক্ষণ যা বললাম ওগুলো ইংল্যান্ডের লিটারেচার, বুঝতে হবে কিন্তু। ফিলিপ সিডনি, মনে রাখবে, তিনি একটা সনেট কালেকশন লেখেন, যেটার নাম হচ্ছে, এটা আমি যখন এমএ তে পড়তাম তখন আমাদের সিলেবাসে ছিল, অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা। ওকে, এডমান্ড স্পেন্সার লেখে অ্যামোরেটি, আমি যখন গ্রাজুয়েশনে পড়তাম তখন এটা সিলেবাসে ছিল। ওকে, তারপর আবার এটাকে আবিষ্কার করেছি পড়াশোনার পরে, মানে মাস্টার্স এসে, এবং তারপরে যখন আমি নেটের জন্য পড়তাম তখন। শেক্সপিয়ার, উনি কোনো কালেকশনের নাম দেননি, উনি 154টা সনেট লিখছেন। এই 154টার মধ্যে আমাদের সিলেবাসে কত কত নাম্বার রয়েছে বলো তোমরা? 116 নম্বর এবং 130 নম্বর। এবার শেক্সপিয়ার কিভাবে সনেট লিখতো জানো তো? এরকম ভাবে দেখো, দুটো সেস্টেট আর একটা কাপলেট। না বাবা, দুটো সেস্টেট মানে হচ্ছে 6 6 12, আর একটা কাপলেট, মানে 2 14। আচ্ছা, না না, দুটো সেস্টেট বলা ভুল হচ্ছে, এরকম লিখতো আমি যেরকম দেখাচ্ছি। মনে রাখবে 4 লাইনকে বলে কোয়াট্রেন। কি বলে? কোয়াট্রেন। তাহলে এখানেও 4 লাইন, এখানেও 4 লাইন, তাহলে কোয়াট্রেন কটা হচ্ছে বলো? 3টে। আর 2 লাইনকে বলা হয় কাপলেট, ঠিক আছে? মানে খুব মজা করে আমি বলি, চা খাওয়ার সময় কাপ আর প্লেট নিয়ে বসি তো নাকি, তো কাপ আর প্লেট দুটো থাকে তো, সুতরাং 3টে কোয়াট্রেন একটা কাপ প্লেটে লিখতো শেক্সপিয়ার, মনে থাকবে। আর শেক্সপিয়ারের কতটা আর্টিস্টিক রাইটার দেখো, উনি যতগুলো সনেট লিখছেন সেই সনেটগুলোর একটাই রাইম স্কিম রাখছেন, সেটা হচ্ছে এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জি জি। ক্লিয়ার কিনা বলো একটু সবাই? ক্লিয়ার কিনা একটু বলো? ক্লিয়ার হলো কিনা একটু বলো কাইন্ডলি সবাই? হ্যাঁ স্যার। স্যার রাইম স্কিমটা আরেকবার বলুন। হ্যাঁ, এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। ওকে, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দিস ব্যাকগ্রাউন্ড ইউ ক্যান নট গো ইনটু দ্য ডিটেল অফ দ্য পোয়েট্রি। না হলে তুমি পোয়েট্রিকে কখনো তোমার হৃদয়ে আনতে পারবে না, কখনো তুমি একটা কবিতাকে অ্যাসিমিলেট করতে পারবে না। ওকে, আমাদের এই শেক্সপিয়ার সম্পর্কে জানলাম, সনেটের কিভাবে ডেভেলপ হলো, পুরো হিস্ট্রিটা জানলাম। এবার আমরা কবিতাটা পড়ার জন্য যোগ্য, এবার আমরা কবিতাটা পড়তে পারবো। এবার তাহলে আমি যাব কবিতা পড়ার জন্য। ভালো লাগছে তো তোমাদের সনেট সম্পর্কে একটু জানতে? সনেট তো দুই ধরনের হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা একটু বলে দিই, দাঁড়াও। যেটা বললো যে হ্যাঁ, মনে রাখবে সনেটকে মেনলি 2 ধরনের হয়ে থাকে। কত রকমের? 2 ধরনের। যেটা বললাম, ইতালিতে কে প্রথম পপুলারাইজ করেছিল বলো তো তোমরা? পেত্রাক। সেজন্য বলা হয় 1 নম্বর হচ্ছে পেত্রাকার সনেট। তাহলে উনি কোথায় করেছিলেন? ইটালিতে, যেটা আরেকটা নাম হচ্ছে ইটালিয়ান সনেট, মনে থাকবে। আর আরেকজন কে ইংল্যান্ডে কে পপুলারাইজ করলেন? শেক্সপিয়ার। শেক্সপিয়ারিয়ান।
শেক্সপিয়ারিয়ান বা ইংল্যান্ডে যেহেতু করছেন বলা হয় ইংলিশ সনেট। ওকে, এবার বুঝতে পারলে সনেট ক্যান বি ডিভাইডেড ইন্টু মেনলি টু টাইপস, Petrarchan or Italian, and number two is Shakespearean or English sonnet. Okay, and Petrarchan sonnet is mainly, remember, there is one octave and one sestet, and in Shakespearean sonnet 3 quatrains and 1 couplet. ক্লিয়ার কিনা বল একটু। ক্লিয়ার স্যার। দেখো এবার আমরা পড়বো, তোমাদের কলেজে ক্লাস শুরু হয়ে গেছে সবার? নো স্যার। না স্যার, হয় আচ্ছা আচ্ছা, চলো এবার আমরা কবিতাটা পড়বো, এবার আমরা কবিতাটা পড়বো। হ্যাঁ, সো শুরু করছি আমি কবিতাটা। উনি 116 নম্বর কবিতা লিখছেন, মানে আমি যদি দেখি যে উনি 1 থেকে 126টা সনেট উনি কাকে ডেডিকেট করছেন? স্যার ফ্রেন্ডকে। তার ফ্রেন্ড WH কে। এবং 126 থেকে 52 ডেডিকেট করছেন ডার্ক লেডি। হ্যাঁ ডার্ক লেডিকে, তাই তো? এই যে এখানে লিখে রেখেছে। আচ্ছা, কেউ একজন আনমিউট রয়েছে, কাইন্ডলি মিউট করো তো। ওকে, সো তাহলে এই পোয়েমটাও কাকে ডেডিকেট করা? WH কে। কিন্তু এই কবিতাটা বলা হয় যে শুধু WH কে যে ডেডিকেট করা তা নয়, এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া অফ লাভকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। যাই হোক, আমি পড়াই তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত দেখো, এটা একটা শেক্সপিয়ারিয়ান সনেট। রাইম স্কিমটা দেখো। ওকে, মানে মাইন্ডস এ, লাভ মিলছে না সাউন্ডে, তাহলে বি। ফাইন্ডস মিলছে, তাহলে মাইন্ডস ফাইন্ডস এ, লাভ রিমুভ। দেখতে পাচ্ছ এ বি বি সব পরপর মিলতে যাবে, ঠিক আছে? সিডি সিডি এ বি এফ জি জি, এভাবে তোমাদের মিলবে। তো দেখো, let me not to the marriage of true minds. Let me not to the marriage of true minds. Admit impediments. Love is not love which alters when it alteration finds, or bends with the remover to remove. What does the poet is trying to say at the beginning? What does the poet is trying to say at the beginning? যে let me not to the marriage of true minds. Admit impediments. তাই তো? দেখো, তার মানে কি শেক্সপিয়ার ইজ ট্রাইং টু সে দ্যাট হি উইল নট অ্যাকসেপ্ট অবস্টাকেল টু দ্য ট্রু লাভ, ওকে। সো এই যে ম্যারেজ অফ ট্রু মাইন্ডস, এটা কিন্তু একটা মেটাফরিক্যাল, তিনি বলতে চাচ্ছেন লেট মি নট। এবার এটার পরে তুমি ডিরেক্ট এখানে এসে পড়ো তো পরের লাইনে, অ্যাডমিট ইম্পেডিমেন্টস মানে কি? ইম্পেডিমেন্টস মানে হচ্ছে অবস্টাকেল, বাধা। ইম্পেডিমেন্টস মানে কি? অবস্টাকেল, বাধা। তাহলে কি হচ্ছে, উনি প্রথমে বলছেন লেট মি নট টু দ্য ম্যারেজ অফ ট্রু মাইন্ডস। ম্যারেজ অফ ট্রু মাইন্ডস মানে কিন্তু উনি ট্রু লাভের কথা বলছেন। তাহলে আচ্ছা, শেক্সপিয়ার এখানে মানতেই চাচ্ছে না যে রিয়েল লাভের কোনো প্রবলেম আসতে পারে রিয়েল লাভে। ব্যাপারটা কি স্যার? দেখো, মনে রাখবে, প্লেটোর নাম শুনেছো তো? প্লেটো খুব আইডিয়াল লেভেলকে বিশ্বাস করতেন, আদর্শ জিনিসকে। তো সেজন্য বলা হয় একটা লাভকে বলা হয় প্লেটোনিক লাভ। কি বলা হয়? প্লেটোনিক লাভ। মনে থাকবে, প্লেটোনিক লাভ। মানে প্লেটোনিক লাভ বলতে কি বোঝা জানো তো? এমন একটা ভালোবাসা, যে ভালোবাসা যত প্রবলেমই আসুক না কেন,
যেটা কোনোদিন শেষ হবে না। যত যত সমস্যা আসলো তারা কখনো কোনো অজুহাত দেবে না, তারা কখনো কোনো অজুহাত দেবে না, তারা কখনো কোনো অজুহাত দেবে না। বুঝতে পারছো? এই লাভটাকে বলে প্লেটোনিক লাভ। ঠিক তেমন জন ডানের একটা কবিতা রয়েছে, যে কবিতাতে বলা হচ্ছে যে মানে লাভাররা হচ্ছে এই কম্পাসের মতো, একটা দিক যতই দূরে যাক না কেন এই সেন্টারটা ঠিক একই থাকে। তো আমরা দেখছি যে কি বলছে, প্রথম লাইনটিকে এবার আমরা ব্যাখ্যা করব। লেট মি নট টু দ্য ম্যারেজ, ম্যারেজ মানে কি এখানে পারফেক্ট ইউনিয়ন, পারফেক্ট ইউনিয়ন, লেট মি নট। এবার লেট মি নট এর পরে যদি এই পরের লাইনটা না পড়ো মানে বুঝতে পারবে না কিন্তু। অ্যাডমিট ইম্পেডিমেন্টস, ইম্পেডিমেন্টস মানে কি বললাম, ইম্পেডিমেন্টস মানে হচ্ছে অবস্টাকলস, বাধা। তার মানে উনি প্রথমে বলছেন আমি এটা বিশ্বাসই করব না, মানে আমি এটা বিশ্বাসই করব না যে যাদের মধ্যে ট্রু লাভ রয়েছে, প্রকৃত ভালোবাসা রয়েছে, তাদের কোনো সমস্যা হতে পারে। মানে এটা কি, মানে ডু নট লেট মি অ্যাকসেপ্ট এনি অবজেকশন টু দ্য পারফেক্ট ইউনিয়ন অফ টু পিপল হু ট্রুলি লাভ ইচ আদার। সো রিমেম্বার, এই যে ম্যারেজ বলতে কি বোঝাচ্ছে, লেট মি নট টু দ্য ম্যারেজ, ম্যারেজ মিনস পারফেক্ট ইউনিয়ন, পারফেক্ট ইউনিয়ন মানে কি, এটা একটা স্পিরিচুয়াল ইউনিয়নের কথা বলছেন উনি, স্পিরিচুয়াল ইউনিয়নের কথা বলছি। স্পিরিচুয়াল ইউনিয়ন বলতে কি বোঝো তো, মানে যেটা কখনো ফিজিক্যাল লাভের উপর নির্ভর করে না, স্পিরিচুয়ালিটির উপর নির্ভর করে, তাই তো? তার মানে কি, দেখো লেট মি নট অ্যাডমিট ইম্পেডিমেন্টস, আমাকে স্বীকার করতে বলো না যে কোনো অবস্টাকেলস আসতে পারে। লেট মি নট কাদের, টু দ্য ম্যারেজ অফ ট্রু মাইন্ডস মানে কি, টু দ্য ম্যারেজ অফ ট্রু মাইন্ডস মানে কি, ট্রু মাইন্ডস মানে কি লাভার্স, যে পারফেক্ট ইউনিয়ন যে লাভারদের মধ্যে রয়েছে তাদের মধ্যে কোনো সমস্যা আসবে এটা আমাকে বিশ্বাস করতে বলো না। তার মানে দেখো শেক্সপিয়ার রিজেক্টস এভরি অবস্টাকলস দ্যাট ট্রাইজ টু সেপারেট ট্রু লাভার্স। তার মানে দেখো, সো হোয়াট উই সি দ্যাট, সো হোয়াট উই সি দ্যাট এখানে একটা ক্রিশ্চিয়ান একটা নোশানও রয়েছে, হ্যাঁ, যে যখন বিয়ে হয় তখন প্রিস্ট কিন্তু জিজ্ঞেস করে যে কারো কোনো লিগাল অবজেকশন রয়েছে কি। শেক্সপিয়ার বলছে কোনো লাভারের লিগাল অবজেকশন থাকতেই পারে না যদি তার স্পিরিচুয়াল লাভার হয়, মানে স্পিরিচুয়াল ইউনিটি যদি থাকে। তার মানে এট দ্য ভেরি বিগিনিং শেক্সপিয়ার ইজ টকিং অ্যাবাউট স্পিরিচুয়াল লাভ। তার মানে লেট মি নট টু দ্য ম্যারেজ অফ ট্রু মাইন্ডস মানে ডু নট লেট মি ফোর্স, ডু নট লেট মি ট্রাই টু মেক মি আন্ডারস্ট্যান্ড, ডু নট লেট মি অ্যাকসেপ্ট এনি অবজেকশন, কোনো প্রবলেম হতেই পারে না। সো হোয়াট উই সি দ্যাট হিয়ার ম্যারেজ সিম্বলাইজেস নট মিয়ারলি আ লিগাল সেরিমনি, এটা কোনো লিগাল সেরিমনি নয়, বাট দি স্পিরিচুয়াল অ্যান্ড ইমোশনাল ইউনিয়ন অফ দ্য টু ফেথফুল লাভার্স, টু ফেথফুল হার্টস। বুঝতে পারছো? তাই বলছে লেট মি নট টু দ্য ম্যারেজ অফ ট্রু মাইন্ডস। এই টেক্সটে তুমি কি দেখতে পাবে জানো, রিয়েল লাভ বলতে কি বোঝায়, স্পিরিচুয়াল লাভ বলতে কি বোঝায়, বুঝতে পারছো? স্পিরিচুয়াল লাভ বলতে কি বোঝায়। তাই সনেট 116 মেনলি ডিলস উইথ দ্য স্পিরিচুয়াল নোশনস অফ লাভ, উইথ দ্য স্পিরিচুয়াল নোশনস অফ লাভ। এবং এর পরে মানে এর আগে উনি লিখেছেন সনেট নম্বর 18-এ যে কোনোদিন কখনো সময় কখনো একটা আর্টকে, লাভকে নষ্ট করতে পারে না, সেটা কিন্তু আমরা দেখেছি, সেটা কিন্তু আমরা দেখেছি, তাই তো? সেটাও কিন্তু আমরা দেখেছি। তার মানে কি, মনে রাখবে দিস পোয়েম ডিফাইন্স ট্রু লাভ অ্যাজ অ্যান ইটার্নাল, আনচেঞ্জিং অ্যান্ড আনশেকেবল ফোর্স। রিমেম্বার, এই কবিতাটাতে ট্রু লাভকে কিন্তু দেখানো হবে, যেটা মনে রাখবে ট্রু লাভ হচ্ছে ইটার্নাল, চিরস্থায়ী, আনচেঞ্জিং, কখনো চেঞ্জ হবে না, আনশেকেবল ফোর্স, যেটাকে কখনো মানে নাড়ানো সম্ভব নয়, যেখানে যেটাকে কখনো চেঞ্জ করা সম্ভব নয়। তার মানে এই কবিতা কি বলছে, ট্রু লাভ নিয়ে বলছে। একটু খাতায় এটা লিখবে এই কবিতাটা, দিস পোয়েম মেইনলি ডিলস উইথ দ্য ট্রু লাভ, ট্রু লাভ। অ্যান্ড ট্রু লাভ মানে সেখানে কি থাকবে, ট্রু লাভ কেমন হবে, ইটার্নাল হবে, কখনো মৃত্যুর পরেও, মৃত্যুর পরেও ট্রু লাভ টিকে থাকবে এই কবিতার মধ্যে দিয়ে কিন্তু, ইটার্নাল, আনচেঞ্জিং, কখনো চেঞ্জ হবে না যত সমস্যা আসুক না কেন। আর একটা হচ্ছে আনশেকেবল। দেখো উনি কি বলছেন যে ট্রু লাভ, ট্রু লাভের এই বৈশিষ্ট্যগুলো থাকে। তার মানে দেখো কারো আশেপাশে খুব সমস্যা সৃষ্টি হলো, বাইরের থেকে সমস্যা সৃষ্টি হলো, একজন আরেকজনকে ছেড়ে দিচ্ছে, এটা কখনো ট্রু লাভ হতে পারে না। ট্রু লাভ ইজ বিয়ন্ড দ্য প্রবলেমস, ট্রু
true love is beyond the problems. So if love is spiritual, then remember কোনোদিন কোনো সমস্যা আসতে পারে না। তাহলে দেখো লাইনটা আরেকবার আমি জুম করছি। লেট মি নট টু দ্য ম্যারেজ অফ ট্রু মাইন্ডস অ্যাডমিট ইম্পেডিমেন্টস। আমাকে অ্যাডমিট করতেই বলো না যে ট্রু মাইন্ডস দের কোনোদিন কোনো প্রবলেম হতে পারে। সো অ্যাট দ্য ভেরি বিগিনিং হি ইজ শেক্সপিয়ার, রিমেম্বার হি ইজ স্টার্টিং দ্য পোয়েম উইথ দ্য স্পিরিচুয়াল নোশন অফ লাভ, উইথ দ্য স্পিরিচুয়াল নোশন অফ লাভ। বুঝতে পারলে কথাটা? বলো প্রথম লাইনে কারো কোনো কোনো সমস্যা রয়েছে কারো? No, sir. এবং এই কবিতায় স্পিরিচুয়াল লাভকে উনি কেমন ভাবে হ্যান্ডেল করে সেটা দেখো শুধু। লাভ ইজ নট লাভ, লাভ ইজ নট লাভ হুইচ অল্টার্স, অল্টার্স মানে কি চেঞ্জ। বলছে সেই ভালোবাসা তো ভালোবাসাই না যেটা চেঞ্জ হয়ে যায়, তাই না? আচ্ছা বলো তো হোয়াট ইজ রিয়েল লাভ? রিয়েল লাভ কি কখনো চেঞ্জ হয়ে যাবে? কি বলছে দেখো, হোয়েন ইট অল্টারেশন ফাইন্ডস, লাইনটা দেখবে ওয়ান্ডারফুল। লাভ ইজ নট লাভ হুইচ অল্টার্স, হোয়েন ইট অল্টারেশন ফাইন্ডস। ওয়ান্ডারফুল লাভ, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল লাইন। যে ভালো করে বোঝো, খুব ভালো করে বুঝবে। অল্টার্স মানে চেঞ্জ, চেঞ্জেস বলতে পারো। আর অল্টারেশন মানে কি? অল্টারেশন হচ্ছে নাউন ফর্ম অফ চেঞ্জ। বলছে লাভ ইজ নট লাভ, সেই ভালোবাসা ভালোবাসাই নয়, হুইচ অল্টার্স যেটা পরিবর্তন হয়, হোয়েন ইট অল্টারেশন ফাইন্ডস যখন কোনো পরিবর্তন কাউকে পেল। ধরো একজন আরেকজন বেটার কাউকে পেল এবং আগের ভালোবাসাকে ভুলে গেল, এটা ভালোবাসা নয়। দ্বিতীয় এটাকে আর এক রকম ভাবে ব্যাখ্যা করা যায়, সিচুয়েশন ধরো চেঞ্জ হচ্ছে, হয়তো সিচুয়েশন অতটা ভালো নেই, পরিস্থিতি ভালো নেই, সোশ্যাল অবস্থা অত ভালো নেই, সেই কারণে ভালোবাসাটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কি কখনো লাভ হতে পারে? লাভ কামস ফ্রম দ্য ইনার কোর অফ দ্য হার্ট। কোনো বাধা কখনো লাভকে মানতে মানে আটকাতে পারে না। তাই শেক্সপিয়ার বলছেন লাভ ইজ নট লাভ, সেটা ভালোবাসায় নয়। লাভ ইজ নট লাভ হুইচ অল্টার্স, যেটা পরিবর্তন হয়, হোয়েন ইট অল্টারেশন ফাইন্ডস। সো হোয়াট উই সি দ্যাট হি ইজ ট্রাইং টু সে দ্যাট, হি ইজ ট্রাইং টু সে দ্যাট true love always remains constant despite changes in appearance, fortune, mood or situation, whatever it may be. মানে whatever may be the situation, remember true love will obviously be there, true love will obviously be there. বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন রয়েছে? No, sir. Clear. বলছে লাভ ইজ নট লাভ হুইচ অল্টার্স হোয়েন ইট অল্টারেশন ফাইন্ডস, অর মানে এখনো কন্টিনিউ করছেন উনি, অর বেন্ডস উইথ দ্য রিমুভার টু রিমুভ, বেন্ডস উইথ দ্য রিমুভার টু রিমুভ। আচ্ছা মনে রাখবে বেন্ডস মানে কি? বেন্ডস মানে হচ্ছে অ্যাকচুয়ালি ঝুঁকে যাওয়া, ঠিক আছে? বেন্ডস মানে কি? ঝুঁকে যাওয়া, মানে কি হার মেনে নেওয়া, তাই না? আর বেন্ডস হার মেনে নেবে উইথ দ্য রিমুভার টু রিমুভ। রিমুভার মানে কি? যে সেপারেট করতে যাচ্ছে। ধরো সোসাইটি ইজ ট্রাইং টু সেপারেট দ্য লাভার্স অ্যান্ড দ্য লাভার্স আর অ্যাকচুয়ালি বেন্ডিং ডাউন, আর দ্য লাভার্স ইজ অ্যাকচুয়ালি সারেন্ডার। দেখো তাহলে কি এটা ট্রু লাভ হতে পারে না। যে রিমুভার যে রয়েছে, এই রিমুভার বলতে কি? তাহলে এখানে একটা অপোজিট ফোর্স আনছেন। দেখো এটা সোসাইটি আর এখানে লাভার্সরা। দেখো সোসাইটি প্রবাবলি will try to will try to demolish your love, will try to separate the lovers, হয়তো লাভার্সদের সেপারেট করে দিতে পারে, কিন্তু ট্রু লাভ কখনো শেষ হবে না। এবার শেক্সপিয়ার এই কবিতায় এই লাভের কথাটা কাকে বলছেন? উনি কি ওনার ফ্রেন্ডকে বলছেন? মনে রাখবে বলা হয় এই কবিতাটা না উনি ডার্ক লেডিকে লিখছেন, না উনি ওনার বন্ধুকে লিখছেন। এখানে একটা ট্রু লাভ কেমন হবে সেটা নিয়ে লিখছেন। কিন্তু আমি তোমাদের বলতে চাই এই কবিতাতে দেখো উনি কিন্তু ওনার ফ্রেন্ডকেই রেফার করছেন, যে একটা স্পিরিচুয়াল লাভের কথাই, যে দুজন বন্ধুর মধ্যে যে সম্পর্কটা সেটার কথাও কিন্তু রেফার করা হচ্ছে, যে কখনো কোনো বাধা তাদেরকে সরাতে পারবে না। বুঝতে পারলে? সো দেখো আমরা পরীক্ষাতে গিয়ে অ্যাকচুয়ালি তুমি লিখবে যে কবিতাটাতে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া রিয়েল লাভকে উনি কিভাবে স্পিরিচুয়াল লাভ জিনিসটা কি সেটাই এই কবিতায় বোঝাচ্ছেন। বুঝতে পারলে কথা? সেটাই উনি এই কবিতায় বোঝাচ্ছেন। ওকে, সেটাই কিন্তু উনি এই কবিতায় বোঝাচ্ছেন।
বল, যতদূর বোঝালাম কোনো সমস্যা রয়েছে? কোনো সমস্যা রয়েছে কারো কোনো? হ্যাঁ দেখো, সেটাই তো বলছে লাইনটা, যে লাভ ইজ নট লাভ, এখান থেকে পড়ো, লাভ ইজ নট লাভ হুইচ অল্টার্স হোয়েন ইট অল্টারেশন ফাইন্ড, মানে কি, সে ভালোবাসা ভালোবাসাই নয়, যখন একটা পরিবর্তন কিছু পাচ্ছে বা সিচুয়েশন যখন পরিবর্তন হচ্ছে, সেও পরিবর্তন হচ্ছে, বা অর বেন্ডস বা ঝুঁকে যাচ্ছে, উইথ দ্য রিমুভার টু রিমুভ, হয়তো কোনো রিমুভার, এই রিমুভার বলতে কি, হয়তো সোসাইটি হতে পারে, যে হয়তো ওই লাভার্সদের রিমুভ করার চেষ্টা করছে বা সেপারেট করার চেষ্টা করছে, রিমুভ মানে এখানে সেপারেট, হয়তো সেপারেট করার চেষ্টা করছে এবং তারা বেন্ডস মানে সেপারেট হয়ে যাচ্ছে এখানে, তাহলে সেটা তো ট্রু লাভ হতে পারে না। Okay, so what do you see that the poet suggests that distance, social opposition, misunderstanding or separation cannot destroy genuine love. Remember, এই লাইনটা লিখে নেবে, মানে the poet suggests that distance, social opposition or separation cannot destroy genuine love. ক্লিয়ার? পরের লাইনে যাব। যেটা বললেন লাইনটা একটু লিখে দেবেন। এক্স্যাক্টলি তো রিপিট করতে পারবো না আমি, দাঁড়াও আমার মতো করে আমি লিখে দিচ্ছি। কি বললাম লাইনটা, দাঁড়াও পড়তে হবে তাহলে। লাভ ইজ নট লাভ হুইচ অল্টার্স হোয়েন ইট অল্টার্স অফ বেন্ডস উইথ দ্য রিমুভার টু রিমুভ, তার মানে the poet tries to say that distance, social opposition, or any other evil forces cannot destroy spiritual love. ওকে, স্পিরিচুয়াল লাভ কেমন জানো তো, প্লেটোনিক লাভ বলতে পারো, স্পিরিচুয়াল লাভ বলতে পারো, যেটা কখনো কোনো কিছুর উপর নির্ভর করে থাকে না, কখনো কোনো কন্ডিশনের উপর নির্ভর করে থাকে না। স্যার, বলো। প্লেটোনিক লাভের ব্যাপারটা একটু বলবেন? হ্যাঁ, প্লেটোনিক লাভ বা স্পিরিচুয়াল লাভ হচ্ছে যে ভালোবাসাটা কোনো নিডসের উপর নির্ভর করে না, মানে এটা, মানে ধরো দুজন মিলে, হয়তো দুজন লাভার রয়েছে যারা হয়তো 1 বছরে দেখা করেনি, কিন্তু হয়তো দে হ্যাভ নট মেট ফিজিক্যালি, বাট দে আর অলওয়েজ কানেক্টেড উইথ দেয়ার ইনার সেলফ, সো দ্যাট ইজ কল্ড দ্য প্লেটোনিক লাভ or spiritual love. And remember, with the physical distance, wait, let me finish, with the physical distance, the true love that is actually connected with the inner self will never be destroyed. বলো কি বলছো এবার? মানে এখানে প্লেটোর নামটা ঠিক কিভাবে আসলো? আচ্ছা, কেন প্লেট, প্লেটোকে মানে বলো বলো বলো। মানে প্লেটোর নামটাই কেন এখানে ইউজ করা হচ্ছে? কেন আচ্ছা, প্লেটোকে? এখানে তো আমরা অন্য কিছু ইউজ করতে very পারতাম, good, কেন very good, প্লেটোকে? wonderful question. Now I have to go back into the book Republic, by Plato. Remember, Plato's student was Aristotle, and Plato was a person who was always believing with the spiritual notions, অ্যারিস্টটল প্র্যাকটিক্যাল মানুষ ছিলেন, ওনার গুরু প্লেটো ছিলেন স্পিরিচুয়াল পারসন, যিনি সবসময় আইডিয়াল, আদর্শ জিনিসের উপর বিশ্বাস করতেন। তিনি বিশ্বাস করতেন এমন একটা সমাজ গড়ে তুলবো যেটা একটা আইডিয়াল সমাজ হবে, বুঝতে পারছো, মানে আদর্শ জিনিসগুলো উনি বিশ্বাস করতেন, আইডিয়াল জিনিসগুলো। সেই জন্য বলা হয় প্লেটোর যে আইডিয়াই, মানে প্লেটোর আইডিয়া মানে সেটা হচ্ছে আইডিয়াল জিনিসের উপর নির্ভর করে, যেটা হয়তো রিয়েল লাইফে নাও থাকতে পারে অনেক সময়। কথাটা বুঝতে পারলে? সুতরাং প্লেটো যেহেতু সমস্ত কিছু আইডিয়াল ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্ট করতেন এবং আইডিয়াল ওয়ার্ল্ড উনি ক্রিয়েট করতে চাইতেন, সেই জন্য বলা হয় উনি লাভকেও, যেটা ফিজিক্যাল লাভের উপর নির্ভর নয়, মানে যেটা ফিজিক্যাল নয় সেটাই হচ্ছে প্লেটোনিক হবে,
যেটা ফিজিক্যাল নয় সেটাই প্লেটোনিক হবে। বুঝতে পারছো? কারণ মানে আমরা বলতে পারি যে যখন প্লেটো ছিলেন মানে সেই টাইমে উনি মনে রাখবে প্লেটো কি বিশ্বাস করতেন। প্লেটো বিলিভ দ্য হাইয়েস্ট ফর্ম অফ লাভ ইজ স্পিরিচুয়াল অ্যান্ড ইন্টেলেকচুয়াল রাদার দ্যান মানে ফিজিক্যাল। উনি একটা ডায়লগ দিচ্ছেন মানে সিম্পোজিয়াম বলে একটা লেখাতে উনি বলছেন যে ট্রু লাভ শুড লিড পিপল টু অ্যাডমায়ার ভার্চু উইজডম। বুঝতে পারছো? মানে এই যে এই আইডিয়ার জন্য উনি কি বলছেন জানো, যে ট্রু লাভের কথা বলছে যেটা কোনো ফিজিক্যাল বিউটির উপর নির্ভরই করে না। বুঝতে পারলে তো? মানে কোনো ফিজিক্যাল বিউটির উপর নির্ভরই করে না, যেটা সেটাই হচ্ছে প্লেটোনিক আইডিয়া। উনি এই আইডিয়াটা কিন্তু দিয়েছিলেন, এই মানে এই স্পিরিচুয়াল আইডিয়ার কথাটা কিন্তু উনি বলেছিলেন। বুঝতে পারছো? সুতরাং এই কারণে আমরা এই কারণে এই যে দ্য সিম্পোজিয়াম বলে যে বইটা রয়েছে প্লেটোর, ওই বইটাতে উনি এখানে একটা ডায়লগ মানে বলতে পারো দিচ্ছেন ওখানে, এবং ওখানে উনি যা বলছেন যে সিম্পোজিয়ামে যে লাভ নিয়ে বলছেন। লাভটি কি বলা হয় জানো তো? ইরস বলা হয়, ইরস। যে ইরস ইজ নট জাস্ট আ সিম্পল ফিজিক্যাল ফিলিং অর রোমান্টিক ইমোশন বাট আ পাওয়ারফুল স্পিরিচুয়াল ডিজায়ার, রিমেম্বার। ওকে, যেটা বিয়ন্ড এভরিথিং, বিয়ন্ড দ্য ফিজিক্যাল লাভ, বিয়ন্ড দ্য ফিজিক্যাল নিডস, এই সব কিছুর বিয়ন্ডে থাকে কিন্তু। ওই জন্য প্লেটোর ওই যে দ্য সিম্পোজিয়াম বইটাতে যে উনি লাভকে ডেসক্রাইব করলেন যে লাভ কখনো ফিজিক্যাল হতে পারে না, লাভ হচ্ছে স্পিরিচুয়াল, কোনো শর্তের উপর ভালোবাসা দাঁড়িয়ে থাকবে না। এই কারণে লাভ যেটা ফিজিক্যাল লাভের বিয়ন্ডে, তখনই আমরা এই প্লেটোর আইডিয়া ধরে আমরা বলি প্লেটোনিক আইডিয়া। এবার ক্লিয়ার? তোমাদের ক্লিয়ার স্যার। তোমাদের অতটা দরকার নেই বলে আমি অতটা ডিটেলে যাচ্ছি না, কিন্তু তোমাদের এটা জেনে রাখা বেটার। চলো আমি এবার নেক্সট লাইনে যাই তাহলে। ও নো, ও নো, ও নো, ইট ইজ অ্যান এভার ফিক্সড মার্ক। আচ্ছা, খুব ভালো করে বোঝো, এভার ফিক্সড মার্ক বলতে কি বোঝায়? এভার ফিক্সড মানে কি? মানে চিরস্থায়ী। বলছে লাভ কি জানো তো? চিরস্থায়ী। মার্ক মানে কি? চিহ্ন, তাই তো? এবার এখানে মনে রাখবে মার্ক মানে চিহ্ন নয়, কিন্তু মার্ক মানে হচ্ছে এখানে একটা লাইট হাউস। লাইট হাউস, লাইট হাউস কি জানো? বলতে পারবে লাইট হাউস কি? হ্যাঁ স্যার, সমুদ্রের ধারে একটা লম্বা যে করে টল লাইট টাওয়ার হাউস থাকে, ভেরি গুড। থাকে। সমুদ্রের ধারে যে, যেখানে সবার প্রচুর লাইট জ্বলে। হ্যাঁ 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 হ্যাঁ, একদমই তাই, ভেরি গুড। এই যে টল টাওয়ার, সমুদ্রের ধারে যে একটা লম্বা টাওয়ার থাকে, ঠিক আছে, যার উপরে দেখবে একটা আলো জ্বলে, ঠিক আছে, এবং এটার কাজ কি জানো তো? জাহাজগুলোকে গাইড করা, জাহাজগুলোকে গাইড করা। বুঝতে পারলো কথাটা? বলছে লাভ কেমন জানো তো? ওই এভার ফিক্স মার্কের মতো, যেটা সবসময় গাইড করবে, যেটা সবসময় কি করবে? গাইড করবে। মানে দ্য ইমেজ অফ দ্য এভার ফিক্সড মার্ক অ্যাকচুয়ালি সিম্বলাইজেস পার্মানেন্স অ্যান্ড গাইডেন্স, দুটোই কিন্তু। মানে লাইক আ লাইট হাউস দ্যাট স্ট্যান্ডস ফার্মলি অন দ্য শোর, ট্রু লাভ রিমেইনস কনস্ট্যান্ট। দেখো লাইট হাউস যেমন একদম শক্তভাবে দাঁড়িয়ে থাকে, যতই সমুদ্রে ঝড় আসুক না কেন, যতই সমুদ্রের ঢেউ আসুক না কেন, ভালোবাসাও, ট্রু লাভও কিন্তু ওই লাইট হাউসের মতোই দাঁড়িয়ে থাকবে। মনে রাখবে, লাইক আ লাইট হাউস, ট্রু লাভ রিমেইনস কনস্ট্যান্ট, রিমেম্বার। ওকে, সো এই লাইনটি কি বলতে যাচ্ছে? লাভ ইজ লাইক অ্যান এভার ফিক্সড মার্ক, যেটা কখনো চেঞ্জ হবে না, যেটা কখনো চেঞ্জ হবে না। দেখো তারপরটা কি বলছে? দ্যাট লুকস অন টেম্পেস্টস, যেটা লুকস অন মানে এখানে কি? ফেস। লাইট হাউসটা কি সম্মুখীন করে বলো তো? টেম্পেস্ট মানে জানো তো? সমুদ্রের ঝড়। সমুদ্রের ঝড়কে আমরা বলি টেম্পেস্ট বলি, হ্যাঁ, যেটা সমুদ্রের ঝড়কে দেখে। অ্যান্ড ইজ নেভার শেকেন, কিন্তু কখনো ডিস্টার্বড হয় না। এবার তুমি এটার বাংলা মানে করে চলে যাবে যে ভালোবাসা হচ্ছে ওই লাইট হাউসের মতো, যেটা সমুদ্রের ঝড়কে দেখে কিন্তু ঠিক সেভাবে অ্যান্ড নেভার শেকেন, কখনো কাঁপে না, তাই তো? এরকম বাংলা মানে করলেও কবিতার কোনো মিনিং থাকে না। মনে রাখবে ইনার সেন্স থেকে কবিতা পড়তে হবে। দেখো, ও নো, ইট ইজ অ্যান এভার ফিক্সড মার্ক, মানে লাভ ইজ লাইক আ লাইট হাউস which is always guiding, and remember it is not only guiding, it is very very strong। ঠিক তেমন ভাবে that looks on tempest, that looks on tempests and it's never shaken। টেম্পেস্ট মানে কি? সমুদ্রের ঝড়। এই টেম্পেস্ট বলতে অ্যাকচুয়ালি বলতে যাচ্ছে যে সোশ্যাল প্রবলেমস। টেম্পেস্ট বলতে কি? সোশ্যাল প্রবলেমস। ওকে, তাহলে কি দেখো বলছে ঠিক তেমন ভাবে ভালোবাসা হচ্ছে
কি করে দ্যাট ও নো ইট ইজ অ্যান এভার ফিক্সড মার্ক, ভালোবাসা হচ্ছে এভার ফিক্সড মার্ক, ওই লাইট হাউসের মতো, দ্যাট লুকস অন টেম্পেস্ট, যেটা অনেক ঝড়কে দেখতে থাকে, অনেক ঝড়ের সম্মুখীন হয়, কিন্তু অ্যান্ড ইজ নেভার শেকেন, কিন্তু কখনো হার মানে না, কখনো হার মানে না, মানে রিমেইনস কনস্ট্যান্ট, মানে হোয়াট এভার মে বি দ্য সিচুয়েশন ইজ, রিমেম্বার ইট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, ইট ইজ অলওয়েজ রিমেইন ফার্ম। মনে থাকবে তো? ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো তোমরা? হ্যাঁ স্যার। আচ্ছা, পরের লাইনে যাচ্ছি তাহলে। কবিতাটা ভালো লাগছে তো তোমাদের? হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড। দেখো, ইট ইজ দ্য স্টার। আচ্ছা, দ্য স্টার বলতে আমি বলে দিই, দ্য স্টার বলতে এখানে পোল স্টারকে বলা হচ্ছে বা দ্য নর্থ স্টারকে বলা হচ্ছে। ওকে, দ্য পোল স্টারকে বলা হচ্ছে বা দ্য নর্থ স্টারকে বলা হচ্ছে, রিমেম্বার ইট। মানে পোল স্টার বা নর্থ স্টার কি করে, মানে পোল স্টার বা নর্থ স্টার বলতে পারো, পোল স্টার বা নর্থ স্টার, মানে এরা কি করে দেখো, ভালো করে বুঝবে, যে আগেকার যুগে কি হতো জানো তো? আগেকার যুগে যখন এই সায়েন্টিফিক ডিসকভারি হয়নি, ঠিক আছে, তখন কি হতো, মানে মানুষজন, মানে যারা জাহাজ চালাতো, তারা এই পোল স্টারকে দেখে তারা দিক নির্ণয় করতো যে কোন দিকে যেতে হবে। বুঝতে পারলে? কোন দিকে যেতে হবে এই পোল স্টারকে দেখে তারা দিক নির্ণয় করতো। মনে রাখবে এই পোল স্টারের কি, তাহলে পোল স্টার কি করে বা নর্থ স্টার কি করে? গাইড করে তো। কাদেরকে গাইড করতো? যারা জাহাজ চালাতো তাদেরকে, নাবিকদের। এবার বলছে, মনে রাখবে জন কিটসের ব্রাইট স্টার কবিতা তো আমরা এরকম ভাবেই দেখি, পোল স্টারের কথাই বলে, যে বিলাভেডকে বলছে যে ইউ আর লাইক দ্য পোল স্টার অফ মাই লাইফ। তো মানে পোল স্টার বলতে কি বোঝায়? অ্যাকচুয়ালি যেটা গাইড করে, তাই তো? মনে রাখবে পোল স্টার হচ্ছে, পোল স্টার অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস গাইডেন্স, গাইডেন্স অ্যান্ড স্টেবিলিটি। এক জায়গাতেই থাকে, ঠিক আছে, স্টেবিলিটি। ঠিক আছে, আগেকার যুগে এই পোল স্টারকে দেখে দিক নির্ণয় করতো যে কোন দিকে যেতে হবে। ঠিক আছে, এটা যারা জিওগ্রাফির স্টুডেন্ট তারা আরো ভালো জানবে। দেখো, এটি মানে জিওগ্রাফি নিয়ে যারা আরো ক্লাস 11-12 খুব পড়াশোনা করেছো তাদের কথাই বলছি আমি মেনলি। সো ইট ইজ দ্য স্টার টু এভরি ওয়ান্ডারিং বার্ক। বার্ক মানে কি? জাহাজ, শিপ। মানে কি? লাভ হচ্ছে সেই, দেখো মেটাফর বুঝতে পারছো? ভালোবাসাকে কার সঙ্গে তুলনা করছে? লাভকে দ্য স্টার, পোল স্টারের সঙ্গে তুলনা করছে। একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিসের তুলনা করলে হয় মেটাফর হবে, না হলে সিমিলি হবে। অ্যাজ বা লাইক থাকলে সিমিলি, না থাকলে মেটাফর। এটা মেটাফর। মনে রাখবে যে ইট ইজ দ্য স্টার টু এভরি ওয়ান্ডারিং বার্ড। তাহলে কি? যে the North Star, which has traditionally been a symbol of guidance and certainty, যেটা আমরা দেখছিলাম, রিমেম্বার শেক্সপিয়ার কি কম্পেয়ার করছে? কম্পেয়ার্স ট্রু লাভ টু দিস গাইডিং স্টার বা পোল স্টারের সঙ্গে তুলনা করছে, যেটা অ্যাকচুয়ালি ডিরেকশন দেয়। পোল স্টার কি করে? ডিরেকশন দেয় তো, গাইডেন্স করে তো, একটা হোপ দেয় তো। সুতরাং ট্রু লাভ ইজ লাইক দ্য স্টার টু এভরি ওয়ান্ডারিং বার্ড। ওয়ান্ডারিং মানে কি? ঘুরে বেড়ানো। যে জাহাজগুলো ঘুরে বেড়ায় সেই টাইমে কোনো দিক পাচ্ছে না, তারা পোল স্টার দেখে দিক নির্ণয় করতো। সুতরাং মনে রাখবে আমাদের জীবনেও রিয়েল লাভ আর ট্রু লাভ ইজ অ্যাকচুয়ালি গিভিং আস দ্য ট্রু ডিরেকশন অফ লাইফ, ট্রু ডিরেকশন অফ লাইফ। রিমেম্বার ইট। বুঝতে পারলে? বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখো, তারপরে দেখো, হুজ ওর্থ ইজ আননোন। আচ্ছা, অলদো হিজ হাইট বি টেকেন। আচ্ছা, তো ওই স্টার, পোল স্টার কোথায় রয়েছে সেটা তো তুমি সেই হাইটটা তো মেজার করতে পারবে, কিন্তু তার যে কতটা গুরুত্ব সেটা কি কখনো মেজার করা যাবে? তুমি বলতে পারবে পোল স্টার কোথায় আছে সেটা বলতে পারবে, কিন্তু পোল স্টার কতটা উপকার করছে সেটা কি কখনো মাপা যায়? সম্ভব? নো স্যার। তার মানে কি, যদিও অল দ্য সেইলার্স ক্যান মেজার দি স্টারস পজিশন, its true value can never be fully understood. ঠিক at the same way, মনে রাখবে the real love cannot be expressed in the practical terms. রিয়েল লাভকে কখনো মেজার করা যায় না। আমি তোমাকে বলতে, কেউ কাউকে বলতে পারে না যে আমি তোমাকে এতটা ভালোবাসি বা এতটা বা এতটুকু পরিমাণে, বলা সম্ভব না। রিয়েল লাভ হচ্ছে ফিলিং এর ব্যাপার, কখনো মেজার করা যায় না। হয়তো তুমি ফিল করতে পারবে আছে, কিন্তু কখনো তুমি
মানে সেটাকে মেজার করতে পারবে না, তুমি তার গুরুত্ব কখনো এক্সপ্রেস করতে পারবে না। লাভ ইজ অ্যান আনএক্সপ্রেসড ইমোশন। বোঝা গেল কথাটা এবার? ঠিক যেমন ভাবে, ক্লিয়ার? তারপরটা দেখো, ওয়ান্ডারফুল কথা বলবে এবার। শেক্সপিয়ারের পাওয়ারটা দেখো কেমন এবার, ভালো করে বুঝবে। লাভ ইজ নট টাইমস ফুল, এই লাইনটা পরীক্ষায় কিন্তু কোট করতে হবে আনসারে। লাভ ইজ নট টাইমস ফুল। আচ্ছা, সময় কি করে বলো তো? মনে রাখবে, টাইম ফেডস এভরিথিং, লাইনটা লিখে রাখবে। টাইম ফেডস এভরিথিং, সময় সবকিছুকে ধ্বংস করে দেয় না? আজকে আমরা যেভাবে রয়েছি, একটা টাইমে কিন্তু আমরা এরকম থাকতে পারবো না। দেখো, আজকে আমি কথা বলছি, বাট অ্যাট দ্য টাইম যখন আমার আস্তে আস্তে when I will grow old, remember one day even I will not be able to speak properly, তাই না? তাহলে একটা টাইম আসবে, মনে রাখবে, টাইম ফেডস এভরিথিং, রিমেম্বার। কিন্তু শেক্সপিয়ার কি বলছে জানো তো? লাভ ইজ বিয়ন্ড দ্য টাইম। এখানেই শেক্সপিয়ারের পাওয়ার। শেক্সপিয়ার ইমমর্টালাইজ করছেন লাভকে। শেক্সপিয়ার ইজ ইমমর্টালাইজিং লাভ। শেক্সপিয়ার ইজ ইমমর্টালাইজিং রিয়েল লাভ। ওকে, রিমেম্বার, শেক্সপিয়ার ইজ শেক্সপিয়ার ইজ immortalizing real love or spiritual love. Okay, okay, so time fades everything, আমরা বলতে পারি time fades everything, but uh, uh, but but spiritual love is beyond the notion of time. স্পিরিচুয়াল লাভ কিন্তু, এসআই মানে স্পিরিচুয়াল লাভ, স্পিরিচুয়াল লাভ ইজ বিয়ন্ড দ্য নোশন অফ টাইম। টাইমের অনেক এগেনস্টে থাকে এরা। ক্লিয়ার? সো দেখো, লাভ ইজ নট টাইমসফুল, মানে সময় কিন্তু সবাইকে বোকা বানায়, সবাইকে শেষ করে দেয় না একটা টাইমে। কিন্তু মনে রাখবে, মনে রাখবে কথাটা, মানে টাইম হ্যাজ দ্য পাওয়ার টু ডিস্ট্রয় ফিজিক্যাল ওয়ার্ল্ড। এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে যা যা রয়েছে সবকিছুকে ধ্বংস করতে পারে, মনে রাখবে কথাটা কিন্তু। ফিজিক্যাল ওয়ার্ল্ডে যা যা রয়েছে সবকিছুকে কিন্তু ধ্বংস করতে পারবে। দেখো, দো রোজি লিপস অ্যান্ড চিক্স। আচ্ছা, রোজি লিপ মানে কি? গোলাপি কালারের ঠোঁট। অ্যান্ড চিক্স মানে কি? গাল। মানে রোজি লিপস অ্যান্ড চিক্সকে ধরা হয় বিউটিফুল, তাই না? ইউথফুল বিউটি তো। দিস ডেসক্রাইবস ইউথফুল বিউটি। এবার আমাকে বলো যে দো রোজি লিপস অ্যান্ড চিক্স মানে কি? ইউথফুল বিউটির কথা বলছে। এই যে ইউথফুল বিউটি, এটাকেও কিন্তু সময় নষ্ট করে দেয়, শেষ করে দেয়, তাই তো? শেষ করে দেয় তো? বুঝতে পারছো তো কবিতাটা? বেশ টাফ কিন্তু কবিতাটা, কিন্তু ফিল করতে হবে কবিতাটাকে। ক্লিয়ার সবার? বলো তো একটু ক্লিয়ার হচ্ছে কিনা? হ্যাঁ স্যার। ওকে, স্যার। লাভ ইজ নট টাইমসফুল, কিন্তু দো দো মানে যদিও, রোজি লিভস অ্যান্ড চিক্স মানে ইউথফুল বিউটি যা যা রয়েছে সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু লাভ কখনোই শেষ হবে না, মানে স্পিরিচুয়াল লাভ। ক্লিয়ার? বলছে কোথায় শেষ হবে জানো? এই রোজি লিভস বা চিক্স মানে ইউথফুল বিউটি, উইদিন হিজ বেন্ডিং সিকলস কম্পাস কাম। আচ্ছা, বেন্ডিং মানে আগেও বলেছি যে ঝুঁকে যাওয়া, এরকম বাঁকানো। আচ্ছা, সিকেল মানে কি বলতে পারবে? SICKLE, সিকেল মানে কি? বলো। সিকেল মানে হচ্ছে কাস্তে। সিকেল মানে কি? কাস্তে। আর কম্পাস, কম্পাস মানে কি? এরিয়ার মধ্যে। কাম মানে আসবে, মানে বলতে যাচ্ছে ইভেন দ্য বিউটিফুল ফেসেস অর দ্য ইউথফুল বিউটি উইল কাম উইদিন দ্য রিচ অফ টাইমস ডিস্ট্রাকশন। সিকেল মানে কি? কাস্তে। কাস্তে দিয়ে কি করা হয়? ফসল কাটা হয়। ঠিক তেমন ভাবে বলছে, এই যে কাস্তের যে এরিয়াটাকে বলা হচ্ছে সিকেলস কম্পাস, তাই তো? বলছে একটা দিন আসবে যখন এই ইউথফুল বিউটি কোথায় আসবে? উইদিন হিজ বেন্ডিং সিকেলস কম্পাস কাম, এই কাস্তের আন্ডারে আসবে। কাস্তের আন্ডারে আসবে মানে কি? সময়ের আন্ডারে আসবে, এবং একদিন নষ্ট হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। বুঝতে পারলে? তার মানে এই যে সিকেল, সিকেল মানে কি? মনে রাখবে, এই সিকেলটা তো মানে কাস্তের একটা ইম্পর্টেন্স রয়েছে, বলছি তোমাদের ব্যাপারটা। এই যে দ্য সিকেল, সিকেল কি কি ধরা হয়? দ্য সিকেল কে ধরা হয় সিম্বল অফ দ্য
time or destroyer of youth, মানে সেগুলোকে ধরা হয় destroyer of youth, ইউথের ধ্বংসকারী হিসেবে ধরা হয়। ওকে, মানে মনে রাখবে তাহলে কি হচ্ছে, সো দো রোজি লিভস অ্যান্ড চিক্স, তাহলে লাভ ইজ নট টাইমসফুল, রিয়েল লাভ কখনো টাইমের আন্ডারে আসবে না, কিন্তু কে আসবে, ইউথফুল বিউটি আসবে, উইদিন হিজ বেন্ডিং সিকলস কম্পাস কাম, মানে ওই যে সিকল মানে কি বললাম, ইউথফুল ডিস্ট্রাকশন, ইউথকে যে ডিস্ট্রয় করে দেয়, তার মানে লাভ উইল অ্যাকচুয়ালি বি ডিস্ট্রয়েড ওয়ান ডে বাই দ্য টাইম। লাভ অল্টার্স নট, দেখো লাভ অল্টার্স নট, ভালোবাসা কখনো চেঞ্জ হয় না, উইথ হিজ ব্রিফ আওয়ার্স অ্যান্ড উইকস, সময়কে রেফার করছে, টাইমকে, মানে উইথ দ্য চেঞ্জ অফ টাইম রিয়েল লাভ উইল নেভার চেঞ্জ, স্পিরিচুয়াল লাভ উইল নেভার চেঞ্জ, রিমেম্বার। সো দ্য পোয়েট এমফাসাইজেস দ্যাট টাইম হ্যাজ নো অথরিটি ওভার জেনুইন লাভ, তার মানে কি, টাইম ক্যান নট বোস্ট আপন দ্য জেনুইন লাভ, BOAST, বোস্ট মানে গর্ব করা, তাই তো। তারপর লাইনটা দেখো, বাট বেয়ার্স, বেয়ার্স মানে কি, সহ্য করে থাকে, বেয়ার্স ইট আউট, বেয়ার্স ইট আউট মানে হচ্ছে সহ্য করে থাকা, ঠিক আছে, এন্ডিওর করে থাকা, ইংরেজি মানেটা হচ্ছে এন্ডিওর, বাট বেয়ার্স ইট আউট, মনে রাখবে, বাট বেয়ার্স ইট আউট ইভেন টু দ্য এজ অফ ডুম। আচ্ছা, এজ অফ ডুম বলতে কেউ বলতে পারবে? শেষ, বলা হয় জাজমেন্ট ডে, একদম শেষ দিন, পৃথিবীর শেষ দিনকে বলা হয় এজ অফ ডুম, মানে ডে অফ দ্য লাস্ট, মানে দ্য এন্ড অফ টাইম, দ্য এন্ড অফ টাইম, এজ অফ ডুম বলতে দ্য এন্ড অফ টাইম, পৃথিবী যখন শেষ হয়ে যাবে তখন দ্য এন্ড অফ টাইম, মানে কি, বাট বেয়ার্স ইট আউট বলছে সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু ট্রু লাভ কি থাকবে, বেয়ার্স ইট আউট, থেকে যাবে, ইভেন টু দ্য এজ অফ ডুম, মানে ট্রু লাভ এন্ডিওরস আনটিল দ্য লাস্ট মোমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড, জীবনের শেষ দিন পর্যন্ত ট্রু লাভ থেকে যাবে। এবার তুমি বলবে স্যার ওরা তো একদিন সবাই মারা যাবে, যে লাভ আর বিলাভেড মারা যাবে, কিন্তু মনে রাখবে এই শিল্পের মধ্যে দিয়ে একদিন তারা বেঁচে থাকবে, ট্রু লাভ কখনো শেষ হয় না, যতদিন তারা এই, মানে কবি তাদেরকে এই আর্টের মধ্যে দিয়ে, মানে ট্রু লাভ, এবং সবসময় যে তাদের নিয়ে কবিতা লেখা হবে তা তো না, কিন্তু অ্যাকচুয়ালি তাদের যে ইনার এসেন্স অফ লাভ সেটা কোনোদিন মরবে না, বুঝতে পারলে? দেখো তারপর বলছে, বলছে ইফ দিস বি এরার, দেখো কাপলেট, এবার শেষে এসে ফাইনাল কন্ডিশনটা বলছে, ইফ দিস বি এরার, যদি আমার আইডিয়াগুলো ভুল হয়, অ্যান্ড আপন মি প্রুভড, এবং আমাকে যদি প্রমাণ করে দিতে পারো, মনে রাখবে তাহলে কবি কি বলছেন এখানে, দ্য পোয়েট মানে কনফিডেন্টলি ইনভার্টস কন্ট্রাডিকশন, মানে হি ইজ চ্যালেঞ্জিং দ্য রিডার্স টু বিলিভ হিজ ফেইথ, তাই না, যে বলছি ইফ দিস বি, যদি এটা ভুল হয়, অ্যান্ড আপন মি প্রুভড, এবং আমাকে যদি প্রুভ করতে পারো, কোনটা, যে টাইমের সঙ্গে সঙ্গে একদিন রিয়েল লাভ শেষ হয়ে যাবে, এটা যদি আমাকে প্রমাণ করতে পারো, আমি যদি ভুল হই, মনে রাখবে আই নেভার রাইট, আই নেভার রাইট, মানে কি, আমি তাহলে জানবো আমি কোনোদিন কিচ্ছু লিখিনি আজ পর্যন্ত, নোয়ার, এবং মনে রাখবে নো ম্যান এভার লাভড, কোনোদিন কোনো মানুষ আজ পর্যন্ত ভালোবাসেনি, যদি আমার কথাকে কেউ ভুল প্রমাণ করে, আমার কথাটা হচ্ছে রিয়েল লাভের কথা আমি বলছি, তার মানে দ্য কনক্লুডিং কাপলেট ইজ শেক্সপিয়ার্স ফাইনাল অ্যাসারশন, এটাই হচ্ছে কিন্তু ফাইনাল অ্যাসারশন। ওকে, হি ডিক্লেয়ার্স দ্যাট হিজ আন্ডারস্ট্যান্ডিং অফ লাভ ইজ সো পাওয়ারফুল দ্যাট ইফ হি ইজ ফলস, then remember, then all his literary achievements are meaningless and true love never existed, ট্রু লাভ বলতে আর কিছু থাকবে না। ওকে, তাই মনে রাখতে হবে কিন্তু। সো ইন দিস পোয়েম হি ইজ মেনলি ডিসকাসিং অ্যাবাউট, the notions of true love, that true love is not based on anything, even time cannot destroy true love or emotional love or spiritual love. Okay, remember it. Okay, remember it. ক্লিয়ার হলো কিনা বলো সবাই একবার? হ্যাঁ স্যার। ইয়েস স্যার, ক্লিয়ার। কোনো কনফিউশন রয়েছে? স্যার, অলদো হিজ হাইট বি টেকেন, এই জায়গাতে কোন জায়গাটা বলো? অলদো হিজ হাইট বি টেকেন। ও আচ্ছা আচ্ছা, হুজ ওর্থ ইজ আননোন অলদো হিজ হাইট বি টেকেন, দেখো লাভকে মানে কি বলছে, যে ইট ইজ দ্য স্টার টু এভরি ওয়ান্ডারিং বার্ড, প্রত্যেকটা জাহাজ, মানে লাভ কেমন, সেই পোল স্টারের মতো, প্রত্যেকটা জাহাজের কাছে যেমন পোল স্টার ইম্পর্টেন্ট, ঠিক তেমন ভাবে এই রিয়েল লাভও সেরকম,
বলছে হুজ ওর্থ ইজ আননোন, যার ভ্যালু, ওর্থ মানে হচ্ছে ভ্যালু, যেটাকে ভ্যালুটাকে কখনো পরিমাপ করা যায় না, অলওয়েজ হাইড বি টেকেন, মানে রিয়েল লাভার্সদের তো তুমি দেখতে পাবে, বা রিয়েল লাভকে ফিল তো করা যেতে পারে, কিন্তু তুমি কখনো এক্সপ্রেস করতে পারবে না লাভকে, মানে লাভ ক্যান নট বি এক্সপ্রেসড, লাভ ইজ নট আ ম্যাটার অফ এক্সপ্রেশন, লাভ ইজ আ ম্যাটার অফ ফিলিং। সেটাই বলছে যে এই লাভকে তুমি এক্স্যাক্টলি বলতে পারবে না আমি কাউকে 10 কেজি ভালোবাসি, বলা যাবে? বলা যাবে না। আমি ফিল করতে পারি আমি কাউকে ভালোবাসি, বাট এটা কখনো, তার ভ্যালুটা কখনো বোঝা সম্ভব নয় এক্সাক্ট পরিমাপ দিয়ে। ইট ক্যান নট বি মেজার্ড আউট, রাদার ইট ইজ দ্য ম্যাটার অফ ফিলিং। বুঝতে পারলে? সো দিস পোয়েম, মনে রাখবে, হোয়াই দিস পোয়েম ইজ ইউনিক পোয়েম, মনে রাখবে যদি আমরা বলি হোয়াই দিস পোয়েম ইজ ইউনিক, তাহলে কি বলবো? মনে রাখবে দিস পোয়েম, হোয়াই দিস পোয়েম ইজ ইউনিক যদি আমরা বলি, মনে রাখবে দিস পোয়েম ডিফাইন্স ট্রু লাভ, মনে রাখবে 1 নম্বর কথা। ওকে, দিস পোয়েম ডিফাইন্স ট্রু লাভ। আরেকটা কথা হচ্ছে এই কবিতাটাতে মনে রাখবে কিছু সিম্বল ইউজ করা হচ্ছে, কিন্তু মনে রাখবে কি কি সিম্বল, যেমন এভার ফিক্সড মার্ক, এগুলো আনসারে কিন্তু অ্যাটেম্প্ট করবে, এভার ফিক্সড মার্ক। তারপরে আর কি কি সিম্বল, নর্থ স্টার কি সিম্বলাইজ করা হচ্ছে, ওকে, ওই যে স্টারের মধ্যে দিয়ে। তারপরে সিকেলকে সিম্বলাইজ করা হচ্ছে, এগুলো কিন্তু মনে রাখবে। সিকেল হচ্ছে ডেস্ট্রয়ার, ওকে, নর্থ স্টার হচ্ছে গাইডেন্সকে রিপ্রেজেন্ট করছে, আর এভার ফিক্সড মার্ক মানে হচ্ছে স্টেবিলিটিকে রিপ্রেজেন্ট করছে। ওকে, এগুলো কিন্তু মনে রাখবে। ওকে, আর আলটিমেটলি আমরা যেটা দেখতে পেলাম যে দিস পোয়েম অর রিয়েল লাভ ইজ অ্যাকচুয়ালি, এই কবিতায় কে জিতলো, রিয়েল লাভ না টাইম? ওকে, এই কবিতাটাতে মোট 3টে জিনিস রয়েছে, তুমি যদি দেখো একটা আর্গুমেন্টের মধ্যে দিয়ে কবিতা যাচ্ছে। 1 নম্বর কি, শেক্সপিয়ার রিজেক্ট করছে, শেক্সপিয়ার রিজেক্টস ফলস আইডিয়াস অ্যাবাউট লাভ, লাভ সম্পর্কে ফলস আইডিয়াগুলো রিজেক্ট করলো। 2 নম্বর তিনি কি বললেন বলতো, কোয়ালিটিস অফ ট্রু লাভ, কোয়ালিটিস অফ ট্রু লাভ। আর 3 নম্বর কি বলতো, যে উনি এই কবিতাটা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, উনি কতটা ঠিক। ওকে, এই 3টে মুভমেন্টে প্রোগ্রেশন এই কবিতাটা কিন্তু চলছে। ওকে, সো মনে রাখবে এই যে সনেট নাম্বার 116 is talking about the philosophical definition of true love, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে এই কবিতায়। বুঝতে পারলে? সো দিস poem is quite important because it goes beyond the physical aspects of love. ওকে, এটা কিন্তু আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। ক্লিয়ার হয়েছে তো সবার? হ্যাঁ স্যার। আরেকটা কথা বলবো, এই যে লাভ ইজ নট টাইমস ফুল, হ্যাঁ, লাভ ইজ নট টাইমস ফুল, দেখতে পাচ্ছ লাইনটা? এই যে লাইনটা না, মনে রাখবে সনেটে মেনলি মানে দুটো কোয়াট্রেন হওয়ার পরে একটা সিচুয়েশন আসে যেটাকে বলে ভল্টা, কি বলে, ভল্টা, VOLTA, ভল্টা। ভল্টা মানে কি জানো তো? মানে ভল্টা বলতে বোঝায়, ভল্টা বলতে বোঝায় যে টার্নিং পয়েন্ট অফ আ সনেট, টার্নিং পয়েন্ট অফ আ সনেট। দেখো এখানে বলতে বলতে আসছিল হুজ ওর্থ ইজ আননোন অ্যান্ড অলদো হিজ হাইট বি টেকেন, লাভ ইজ নট টাইমস ফুল, এটা একটা কবিতার টার্নিং পয়েন্ট, দেখো শিফট করছে, মানে এতক্ষণ পর্যন্ত ভিক্টরিটা যেন দেখিয়ে দিচ্ছে যে লাভ ইজ নট টাইমস ফুল। এতক্ষণ যুক্তি দিতে দিতে এসে যে প্রথমে কি বলছিল, লেট মি নট অ্যাডমিট, ওকে, ফলস লাভ সম্পর্কে বলছিল, তারপর বললো ট্রু লাভ কেমন হবে, এখানে সে বলছে লাভ ইজ নট টাইমস ফুল, মানে এখানে উনি যেন জিতে গেলেন, এখানেই বলে দিচ্ছেন লাভ হচ্ছে কোনো সময়ের আন্ডারে আসবে না। এই লাইনটা লাভ ইজ নট টাইমস ফুল, এই লাইনটা কি বলবো আমরা, ভল্টা, যেটা হচ্ছে টার্নিং পয়েন্ট। ওকে, এতক্ষণ পর্যন্ত যুক্তি দিতে দিতে এবারে একটু টার্নিং পয়েন্টে ঘুরছেন, যে হ্যাঁ উনি এবার স্বীকার করে দিচ্ছেন, বলে দিচ্ছেন যে লাভ ইজ বিয়ন্ড টাইম। ওকে, মনে থাকবে? হ্যাঁ, আরেকটা জিনিস, এই যে সিম্বল গুলো তো লিখে নিচ্ছ, আরেকটা সিম্বল আছে, টেম্পেস্ট আছে না? টেম্পেস্ট মানে কি, সোশ্যাল প্রবলেমস, মনে রাখবে টেম্পেস্ট হচ্ছে সোশ্যাল প্রবলেমস, সোশ্যাল প্রবলেমস, এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, সোশ্যাল প্রবলেমস। ওকে, ক্লিয়ার হয়েছে? আরেকটা জিনিস, এই কবিতায় দেখো এজ অফ ডুম পেয়েছো, এজ অফ ডুম, মনে রাখবে এটা কিন্তু একটা ক্রিশ্চিয়ান আইডিয়া, হ্যাঁ, এটাকে বলে ক্রিশ্চিয়ান অ্যালিউশন। একটা টেক্সটের মধ্যে যদি অন্য কিছু রেফারেন্স আসে সেটাকে বলে অ্যালিউশন, কি বলে, অ্যালিউশন। তো এটাকে আমরা কি বলবো, ক্রিশ্চিয়ান অ্যালিউশন। ওকে, কারণ আমরা ক্রিশ্চিয়ান রেফারেন্স টানছি, ক্রিশ্চিয়ান অ্যালিউশন বলবো। ওকে, মানে কি রেফার করছি, এটা অ্যাকচুয়ালি অ্যালিউডস
টু দ্য ক্রিশ্চিয়ান ডে অফ জাজমেন্ট, সেই শেষের দিনটার কথা বলা হচ্ছে, যেদিন সবকিছু শেষ হয়ে যাবে একদিন পৃথিবীটা। দিস ইজ কল্ড ক্রিশ্চিয়ান অ্যালুশন। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। ওকে, কারো কোনো সমস্যা রয়েছে আর কোনো ব্যাপারে? আদারওয়াইজ আই উইল লিভ টুডেজ ক্লাস।